লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আচ্ছা ঠিক আছে, চলো আর কে কে বাকি আছে চলে এসো। এবার তো সবাইকে এক এক করে আশীর্বাদ করতে হবে। আরে সময় পেরিয়ে যাবে তো, সময় তো কারোর জন্য দাঁড়িয়ে থাকে না, তাই না? আরে ওই তো মম, এদিকে এসো। আরে বাবা, মঞ্চে দাঁড়িয়ে থাকলে হবে? কাছেও তো আসতে হবে। তোমার মেয়ের আজকে দ্বিতীয় বিয়ে, সেকেন্ড ইনিংস। হ্যাঁ, ঝটপট এসো, আমাকে আশীর্বাদ করে এসো। আচ্ছা বলছি, বাবা, ছোটকা, এরা কোথায়? এদের কাউকে দেখছি না তো, কোথায় গেল এরা? আশীর্বাদ করবে না আমাকে? বাহ, আমি চলে যাবো ভেবে এতই খুশি হয়ে গেছো যে আমাকে আশীর্বাদ করতে চলে এলে তুমি? একদম চুপ, একটা কথা নয়। তুই তো সত্যিকারের পেতনি রে। আর শুধু পেতনি নয়, মাথা মোটা পেতনি। এই রে, আমার না একটা হুজ্জুতি লাগে মা বগলার দয়। এই রিনি, এই চুপ কর বাবা। এই শেষ বেলায় ঝগড়া বগড়া করিস না। ওর মাথার ঠিক নেই, খেপে গেলে হয়তো বলবে আরো একটা বিয়ে করবো, পরপর করেই যাবো। না গো, আমাকে বলতে দাও, নাহলে পেতনির মাথায় কিচ্ছু ঢুকবে না। তাই আমার বিয়ে দিন আমাকে যা খুশি তাই কেন বলছো? আর এত দ্রুতগাড়ি করছো কেন আমায়? বেশ করেছি। তুই না আমাকে কবেট বলিস, আজ আমার থেকে 10 গুণ বেশি কবেটপনা করছিস তুই। অবশ্য করবি না কেন, তোর এই মাথায় তো কিছুই ঢোকে না। কি করে? তুই তো ছোট থেকে সবকিছু মুখের সামনে সাজানো পেয়েছিস না, তেমনি ভালোবাসাটাও নিজেই তোর কাছে চলে এসেছে। ভালোবাসার মূল্য তুই তোর বোঝার ক্ষমতাই নেই। উর্মি, তুই তুই আমাকে দেখেও কিচ্ছু শিখলি না রে। কি বলতে চাইছো তুমি রিনি? ঠিকই বলছি। তুই দেখলি না উর্মি, আমার কি অবস্থা হলো। ছোটবেলা থেকে আমি টুকাইদাকে ভালোবাসলাম, কিন্তু বলতে পারলাম না। টুকাইদা তোকে ভালোবাসলো, বিয়ে করে তোর হয়ে গেল, আর আমি বসে বসে হাত কামড়ালাম। যা মনে এসেছিল তাই করেছিলাম, কত চেষ্টা করেছিলাম, কত কিছু করেছিলাম, কিন্তু পেলাম কি? পেলাম না তো। কেন জানিস? কারণ একবার যে চলে যায় না, সে আর কখনো ফিরে আসে না। আমি তো খালি হাতেই বসেছিলাম। তারপর তোর দাদা এলো আমার জীবনে। আমি ঠিক করে রেখেছিলাম, জানিস তো, আর যাই করি না কেন ভালোবাসবো না। কত চেষ্টা করলাম, কিন্তু সেটাও পারলাম না। সেই দুর্বল হয়ে গেলাম আমি। তোর দাদা যে কবে আমার মনে জায়গা করে নিল না, আমি বুঝতেই পারলাম না, জানিস তো। মনে মনে ওকে ভালোবেসে ফেললাম। আর দেখ, তারপর ও ছেড়ে চলে গেল আমায়। আর আবার আমি একদম একা হয়ে গেলাম। ছোটবেলায় সে মাকে দিয়ে শুরু হয়েছিল, জানিস। আমাকে একের পর এক সবাই ছেড়ে চলে গেল। আমি যাকেই ভালোবাসি না, সে আমাকে ছেড়ে চলে যায়। জানি না কেন। তুই জানিস? বলতে পারবি কেন আমাকে ওরা ছেড়ে চলে যায়? আমি জানি না এই কষ্ট আমাকে আর কতদিন সহ্য করতে হবে, কিন্তু বিশ্বাস কর, ভালোবাসা হারানোর কি কষ্ট সেটা আমি জানি। তুই কেন যেচে সে কষ্টটা নিজের ঘাড়ে নিচ্ছিস বলতো? দেখ উর্মি সরকার, দেখো, তুমি আমাকে যতই অপছন্দ করো,
যতই আমার ওপরে রাগ করে থাকো না কেন, আজ তোমাকে আমি একটা খাঁটি কথা বলবো। তুমি যে ভালোবাসা না চাইতে পেয়েছো না, সেটাকে এভাবে অবহেলা করে হারিয়ে ফেলো না উর্মি। তারপর এমন পছতাবে না একদিন যে কেঁদে কুল পাবে না। এই ভালোবাসা তোমার মনে একটা শূন্য স্থান রেখে দেবে। বুকের ভেতরটা না হু হু করবে, কিন্তু ওই শূন্য স্থানটা কখনো পুরো হবে না, যেমন আমার হয়নি। দিদি 18 বছর ধরে টিচারই করছি, তো তাই অঙ্ক না মিললে ভীষণ অস্বস্তি হয়, কিন্তু হিসেবটা মিলে গেলে শান্তি। টুকাই রে, তোর কাছে আমি এটা আশা করিনি। তুই তো আর বাকি 5টা ছেলের মতন নস। তুই তো সবার থেকে আলাদা। কত ছোট বয়সে তুই দায়িত্ব নিতে শিখেছিস, সবকিছুর গভীরে গিয়ে ভাবতে শিখেছিস। আর উর্মির মনের গভীরে গিয়ে তুই ভাবতে পারছিস না, সবকিছু ওপরে ওপরে ভাববি। টুকাই তুই ভুল করছিস। সবাই কিন্তু নিজের মনের মানুষকে পায় না, আর তার মধ্যে থেকে অনেকে নিজের মনের মানুষকে ধরে রাখতে পারে না। ভুল করছিস টুকাই। একটা কথা মনে রাখিস, এই সুযোগটা কিন্তু জীবনে আর পাবি না। একবার যদি এই সুযোগটা হাতছাড়া হয়ে যায়, সারা জীবন হাত কামড়াবি। এটা মনে রাখিস, আমি বলছি। আমার যা হয় হোক ছোটকা, কিন্তু এই কথাটা তো সত্যি। আমি উর্মিকে সুখী রাখার মতো আর সেই অবস্থায় নেই। এই দেখো না, আমি তো একজন আদ্যপান্ত পঙ্গু মানুষ। আমি তো সেটা মেনে নিয়েছি। আমার সারা জীবনের যন্ত্রণা আমি আপন করে নিয়েছি, কিন্তু উর্মি কেন আমার সঙ্গে এটা ভাগ করে নেবে ছোটকা? সেটা আমাকে বলো তো, কেন ভাগ করে নেবে? তাই বুকে পাথর রেখে হলেও আমি এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছি। টুকাই তুই বোকামি করছিস, তুই বুঝতে পারছিস না। উর্মিকে দ্বিতীয়বার বিয়ে দিচ্ছিস, এই সিদ্ধান্তটা নিতে গিয়ে তুই নিজে কতটা কষ্ট পাচ্ছিস সেটা তুই বুঝতে পারছিস না। আর তার থেকেও বেশি কষ্ট পাচ্ছে উর্মি তোর এই সিদ্ধান্ত পালন করতে গিয়ে। বোঝা ছোট নোকে বোঝা যে ওর একার কষ্ট হয় না, একার অভিমান হয় না, ওই মেয়েটার অভিমান হয়, কষ্ট হয়। বোঝা। ও কি করে বুঝবে বর্দা? ও তো নিজের শোক নিয়ে এত ব্যস্ত যে উর্মির কষ্টটাও বুঝতেই পারছে না, বুঝতে চাইছে না। ছোটকা, তোমরা আমাকে যতটা সেলফিশ ভাবছো, আমি ততটা সেলফিশ নই। দেখো, আমি উর্মির ভালোর জন্য, উর্মিকে ভালো রাখার জন্য আমি এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছি। কিন্তু টুকাই, সম্পর্কটা তো দুটো মানুষের, জীবনটাও দুটো মানুষের। তাহলে তুই একা একা সিদ্ধান্তটা নিলি কি করে? আমি জানি টুকাই, কোনো কোনো কঠিন সিদ্ধান্ত মানুষ বাধ্য হয়ে নেয়, কিন্তু সেই সিদ্ধান্তের সঙ্গে কোনো মানুষের জীবন জড়িয়ে থাকলে তার কথাটাও সমানভাবে ভাবা উচিত বা তার কথা শোনা উচিত। টুকাই, তুই তো এখনো সিদ্ধান্ত নিসনি। তুই তো বিচারকের মতো রায় শুনিয়েছিস।
আর সেই রায় শুনিয়ে তার মনের অবস্থা কি সেটা না জেনে তার তোয়াক্কা না করে গটগট করে মুখ ফিরিয়ে চলে এসেছিস। মেয়েটার মনের অবস্থা একবার বুঝতে চেয়েছিস? তুই তো মিচকাকে ভাবিস নিজেরটা ছাড়া কিচ্ছু বোঝে না। তোর এই মিচকাই আজকে বলছে তোর এই সিদ্ধান্ত একতরফা। তুই জানতে চাসনি তোর এই সিদ্ধান্তে উর্মি সহমত কিনা, খুশি কিনা? একটা সময় যখন তুই দেখলি উর্মি তোর রায় মেনে নেওয়ার চেষ্টা করছে, হাজার কষ্ট হলেও মুখে হাসি ফোটাবার চেষ্টা করছে, তখন তোর খুব গায়ে লাগছে, তাই না? তুই মনে মনে ভেবেছিলি এসব করে তুই মহান হবি, উর্মি এই সমস্ত মেনে নেবে না। আর যখন দেখলি উর্মি এগুলো মেনে নিচ্ছে তখন তোর গলায় কাঁটা ফুটছে, তাই না? ছি, 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 ছি। বুঝে গেছি, আমি বুঝে গেছি আজ সবই উল্টো হবে মা বগলার দয়ায়। নইলে যারা সাপে নেমে তারা এরকম গলা জড়াজড়ি করে কাঁদে না। না বর্তি, আমি নিশ্চিত মা বগলার দয়ায় আজ বিয়েটা হবেই। নিশ্চয়ই হবে, আমি তো বলেই দিয়েছি। উর্মি, একদম কান্নাকাটি নয়, চোখের জল মোছো। আজ তোর বিয়ে না, বিয়ের আগে এইভাবে কান্নাকাটি করাটা মোটেই শুভ নয়। হ্যাঁ মা, আমি আর কাঁদবো না, একদম কাঁদবো না। হ্যাঁ তাই তো, আমার মেয়ে অনেক কান্নাকাটি করে নিয়েছে, আর না। আজ আমি বুঝতে পেরেছি ওর এই বিয়ে হওয়াটা খুব দরকার। মেয়েটার জীবনে একটু সুখ, শান্তি, আনন্দ, এটা তো দরকার, তাই না? এটা তো আমার মেয়ের প্রাপ্য। টুকাই যা করেছে ওর সঙ্গে, তারপর উর্মিকে এই কষ্টে আমি দেখতে পারবো না। তোর জীবনটা সুখে আনন্দে ভরে উঠুক, এটাই আমি চাই রে মা। তোর বিয়েটা হবে, এই বিয়েটা আমি নিজে দাঁড়িয়ে থেকে দেব। হ্যাঁ বৌদি, তুমি ঠিকই বলেছ, তাই হোক তবে। সরি, আমার না খুব টেনশন হচ্ছে গো। ওদের বিয়েটা কি সত্যি হয়ে যাবে? দেখো, আমি শুধু এটুকুই জানি যে আজকে যা হবে সবকিছু ভালোর জন্যই হবে। ও জেঠিমণি, তুমি সত্যি সত্যি উর্মির বিয়ে দিয়ে দেবে? হ্যাঁ দেব। উর্মির বিয়েটা আজই হবে। চাই মা, তুমি এবার আমাকে বলো যে বিয়ের আর কি কি নিয়ম বাকি আছে সেগুলো করতে হবে। তোর লগ্নও তো পেরিয়ে যাচ্ছে, তাই না? কি গো, শোনো না, বলছি যে মাঝে শুরু করেছে তাতে না আমার খুব ভয় লাগছে। বিয়েটা কি সত্যি সত্যি হয়ে যাবে নাকি? আরে তোমরা সবাই একটু তাড়াতাড়ি করো না, আমার বিয়ের পিড়িও তো ধরতে হবে। সময় তো পেরিয়ে যাচ্ছে, লগ্ন বেরিয়ে যাবে তো। ও মা, তুই এখনো বুঝতে পারছিস না তুই কি হারাতে চলেছিস? তুই কি এখনো বুঝতে পারছিস না কেন আমরা এতগুলো কথা তোকে এখানে দাঁড়িয়ে বোঝাচ্ছি? হ্যাঁ, শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস? উর্মির আশীর্বাদ হয়ে গেছে, একটু পরে বিয়ে শুরু হয়ে যাবে। তুই এইভাবে দাঁড়িয়ে থাকিস না, কিছু একটা কর প্লিজ, কিছু একটা কর। টুকাই, তোমরা এইসব কথাগুলো আমাকে কেন বলছো বলো তো? আরে তোমরাই তো আমাকে বুঝতে পারছো না, আমি যে কতটা অসহায় সেটা
বুঝবে না তোমরা কখনো। এতটা অপদার্থ, এতটা ওয়ার্থলেস কখনো মনে হয়নি এর আগে আমার, যতটা এখন মনে হচ্ছে। আমার কি করার ছিল তোমরা আমাকে বলে দাও, প্লিজ বলো। তোমরা আমার আমার কি করা উচিত ছিল বলো। চুপ! একদম চুপ করে থাকবি। অপদার্থ, ওয়ার্থলেস, এসব নিজেকে ভাবতে খুব গর্ব অনুভব হচ্ছে না? তুই হীনমন্যতায় ভুগছিস, তুই ডিপ্রেশনে ভুগছিস টুকাই। আর ঠাক বাজিয়ে লোককে বলিস না এসব কথা। চিৎকার করছে আমি অপদার্থ। কিরে বাপ্পা, ছোটন বলেছিলাম না? বলেছিলাম তো মিলিয়ে নে। টুকাইয়ের ব্যাপারে বলেছিলাম তো যে কেন এরকম করছে। কি ভেবেছিস কি তোর যে এই যন্ত্রণা, এই যে কষ্ট, এই যে নিজেকে ওয়ার্থলেস মনে হওয়া, নিজেকে অপদার্থ মনে হওয়া, এর কারণ আমরা কেউ বুঝতে পারছি না? তোর ব্যাপারটা আমরা কেউ ফিল করতে পারছি না? আমরা তোর কেউ নই? তাই আমি তোর বাবা, আমি খুব ভালো করে জানি তোর মনের অবস্থা কি হচ্ছে। ওরে তুই তো জানিস বাবা যে এর থেকেও খারাপ সময় আমি পার করেছি। তখন হীনমন্যতায় ভোগা, অপদার্থ মনে করা নিজেকে, গুটিয়ে থাকা, মাটিতে মিশে যাওয়া, হীনমন্যতার শেষ সীমায় পৌঁছে গিয়েছিলাম আমি। জানিস না কেন? একদিনের নোটিশে আমার চাকরি চলে গিয়েছিল, ম্যানেজমেন্টের সঙ্গে কম্প্রোমাইজ করিনি বলে, অন্যায়ের প্রতিবাদ করেছিলাম বলে। জানিস না? সেদিন অফিস থেকে ফেরার পর আমার কি অবস্থা হয়েছিল তুই কল্পনাও করতে পারবি না বাবা। বাড়ির বড় ছেলে, আমার উপর সকলের দায়িত্ব। বাড়িতে বৃদ্ধা মা, আমার ছোট ভাই বোন, আমার নিজের সংসার, আমার স্ত্রী, আমার পুত্র, সকলের দায়িত্ব। বাড়িতে ঢুকে কারোর চোখের দিকে আমি তাকাতে পারছিলাম না। কি বলবো, আমার চাকরি চলে গেছে, আমি কি করে বলবো তাদের? আমি কথা বলতে পারছিলাম না। নিজের চোখের সামনে দেখলাম আমার পুরো পরিবারটা দারিদ্র্যের দোরগোড়ায় পৌঁছে গেছে, অসহায়ের মতন তাকিয়েছিলাম। জানিস তখন নিজেকে কতখানি অপদার্থ মনে, কল্পনা করতে পারিস? একার কাঁধে সংসারের ভার, আমি সেই ভার নিতে অক্ষম। অসহায়ের মতো তাকিয়ে আছি, কিচ্ছু করতে পারছি না। বুকের ভেতরটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। যেদিন আমার ওই ছোট্ট ভাগ্নিটার মিমি স্কুলের ফিস দেওয়ার টাকা পর্যন্ত আমার কাছে ছিল না। আমার মা ভয়ে আমার সামনে উচ্চারণ করতো না যে ওষুধ ফুরিয়ে গেছে। জানে তো যে ছেলের কাছে টাকা নেই, ছেলে কষ্ট পাবে। আর এই যে আমার ভাই বাপ্পা, তোর মেজকা, সবসময় তোকে চেঁচাতেই দেখিস। জানিস ও কি করতো? দাদার পকেটে টাকা নেই বলে ভোরবেলা উঠে বাজার চলে যেত। মাছ কেনার পয়সা ছিল না, শাক পাতা সবজি যা পেলো তাই কিনে নিয়ে চলে আসতো। জানিস? থাকতো দাদা, এখন এই সমস্ত কথা তো না, থাকবে না বাপ্পা, এগুলো শোনা দরকার। এই যে তো ছোটন, ও তো ব্রিলিয়েন্ট একটা ছিল। স্টেজের পারফরমেন্স দেখেছিস তো? ছোটবেলা থেকে অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতো। ও তো মুম্বাই চলে গিয়েছিল, স্ট্রাগল করছিল। ফিরে আসতে হলো কেন? শুধু আমার চাকরি চলে গেছে, শুধু দাদার পাশে দাঁড়াবে বলেও ফিরে এসেছিল, নিজের কেরিয়ার, নিজের স্বপ্ন সবকিছু জলাঞ্জলি দিয়ে। দাদা এখন এসব কথা থাক না। না ছোটন, চুপ কর। আমাকে বলতে দে, ওর শোনা দরকার যে ওর জীবনে যে দুর্ঘটনা ঘটেছে সেটা শুধু ওর জীবনে নয়, আমাদের সকলের জীবনে কোনো না কোনো সময় এই দুর্ঘটনা ঘটেছে। আমাদের সকলকে ফেস করতে হয়েছে, ওকেও ফেস করতে হবে। টুকাই, নিজেকে অপদার্থ মনে হচ্ছে, হীনমন্যতায় ভুগছিস। তুই জানিস নিজের সন্তানকে নিয়ে দেখা স্বপ্ন যখন ভেঙে চুরমার হয়ে যায় তখন নিজেকে কতখানি অপদার্থ মনে হয়। তুই তো পড়াশোনায় ভালো ছিলি, গ্র্যাজুয়েশনের পরে এগোতে পারলি না কেন? এই সংসারের জন্যে, তোর এই অপদার্থ বাপের জন্যে। তোকে নিয়ে তো তোর মার আর আমার কত বড় স্বপ্ন ছিল, সে স্বপ্ন তো ভেঙে চুরমার হয়ে গেছে। টুকাই, ড্রাইভারি শিখে তোকে ট্যাক্সি চালাতে হয়েছে এই সংসারের জোয়ালটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য। জানিস সে যন্ত্রণা কতখানি? আর
নিজেকে সবচেয়ে বেশি অপদার্থ আমার কার সামনে দাঁড়ালে মনে হতো জানিস? তোর মা। বহু বছর আমি ওর চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারিনি। ওর এই দুর্দশার জন্য আমার সবসময় নিজেকে দায়ী মনে হতো। একজন অষ্টাদশী তরুণীকে বিয়ে করে এই বাড়ির চৌকাঠ পেরিয়ে নিয়ে এসেছিলাম। হাতে ভাত কাপড় তুলে দিয়ে ওর দায়িত্ব নিয়েছিলাম সারা জীবনের। সেই দায়িত্ব আমি পালন করতে পারিনি টুকাই, পারিনি। কত স্বপ্ন দেখেছিলাম দুজনে, সুখের সংসারের স্বপ্ন। ও দেখবো নাই বা কেন, তখন তো আমি ভালো চাকরি করতাম। ভাই বোন মা সন্তান সকলকে নিয়ে আমার সুখের সংসার একদিনের ঝড়ে তছনছ হয়ে গেল সবকিছু। জানিস সে যন্ত্রণা কতখানি? তোর মা হাসি মুখে এই সংসারের জোয়াল টানার জন্য গা ভর্তি গয়নার একটা একটা করে খুলে দিয়েছে। একবারের জন্য কোনো রকম অভিযোগ করেনি, অনুযোগ করেনি। আর আমি যন্ত্রণায় তত কুকড়ে গেছি, তত মাটিতে মিশে গেছি। তোর মা কখনো আমাকে সেটা বুঝতে দেয়নি টুকা। যত বিপদ এসছে, যত ঝড়ঝঞ্ঝা গেছে, তত আমার হাতটাকে তোর মা শক্ত করে ধরেছে, বলেছে কোনো চিন্তা করো না, আমি আছি। আমরা দুজনে একসঙ্গে সমস্ত ঝড়ঝঞ্ঝা পার করে যাব, সমস্ত বিপদ কাটিয়ে উঠব। তুই তো সেই জীবন সঙ্গিনীকে অন্যের হাতে তুলে দিচ্ছিস টুকাই। তুই জানিস জীবন সঙ্গিনী মানে কি? যে বিপদের সময় হাত ছেড়ে কখনো চলে যায় না, যে সুখে দুঃখে সবসময় পাশে থাকে, সেই হচ্ছে জীবন সঙ্গিনী। তুই উর্মিমার মতন একটা মেয়েকে অন্যের হাতে তুলে দিচ্ছিস টুকাই। সময় যত কঠিন হবে, বিপদ যত বাড়বে, ভালোবাসার বাঁধন তো তত শক্ত হবে রে টুকাই। তুই এটুকু বুঝিস না বাবা? কিরে চুপ করে আছিস কেন? বুঝিস না এটুকু?